হাউ টু বি এ ভেরি গুড হিউম্যান বিং, সেটা যদি আপনি হতে চান, ইউ কাম টু রাশিয়া। যারা এই মেডিকেল সেক্টরে পড়তে চাচ্ছে তাদের জন্য কি রাশিয়া একটা সুইটেবল প্লেস কিনা? অনেকে ধারণা করে যে রাশিয়ান অনেক রুড, ফ্রেন্ডের যে ভয়টা যে আসলে হয়তো ঠান্ডায় আমি মরে যাবো। ঠান্ডার পরে দুইটা ডেভেলপ কান্ট্রিতে ভালোই ঠান্ডা পড়ে, কানাডা একটা রাশিয়া। কানাডার কথাটা আসে না কেন? হ্যাঁ, ওখানে কি ইংলিশ জানে? এই জন্য অর্থোপেডিক্সের 85 থেকে 90% অর্থোপেডিক প্রবলেম উই ক্যান সলভ। রাশিয়ান অন দ্য গো, যেটা আমি জানি যে ওদের মাধ্যমে অনেকে এখানে আসছে, তাদের মেইন মোটো হলো টু হেল্প দ্য পিপল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের রঘু স্টুডিওতে আমাদের সাথে খুবই একজন সম্মানিত মানুষ আছেন। ওনার পরিচয় দিলে আসলে শেষ করতে পারবো না, বাট যদি ইন শর্ট বলি, প্রফেসর মোহাম্মদ মুফাখরুল বারী স্যার আমাদের সাথে আছেন। উনি অনেক আগে, যখন আমরা হয়তো জন্মগ্রহণ করিনি, আমাদের যারা দেখতেছেন বা দেখবেন তার আগেই অনেক আগে রাশিয়ায় পড়াশোনা করে গেছেন। আমাদের দেশের জন্য অনেক অ্যাচিভমেন্ট উনি করে গেছেন। যে ইলিজারও যে মেথডটা আছে, এই মেথড বাংলাদেশের প্রবর্তক উনি। আপনারা সবাই ওনার সম্পর্কে আরেকটু ডিটেলস জানার জন্য বারী রিজার্ভ অর্থোপেডিক সেন্টারের ওয়েবসাইটে গেলে দেখতে পারেন। বারী স্যারের কার্ড আছে। একটা সংক্ষেপে যদি বলি, সাধারণত আমাদের ভিজিটিং কার্ড যখন হয়, ভিজিটিং কার্ডে দেখা যায় যে 1 পেজ, কিন্তু স্যারের হচ্ছে যে 4 পেজ হওয়ার পরও এখানে শেষ হয় নাই। এটা আসলে আরও অনেক কিছু অ্যাড করার মতো আছে। সো আমাদের দেশের জন্য একজন গর্ব স্যার আজকে আমাদের সাথে আছেন। আমার পার্সোনালি আমার লাইফের অনেকটা, আমি এখন আছি, অনেক কিছু করতেছি, স্যারের অবদান বলে আসলে শেষ করা যাবে না। তো আজকে আমরা স্যারের সাথে মেনলি কথা বলবো রাশিয়া নিয়ে, রাশিয়ার পড়াশোনা নিয়ে এবং স্যারের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে, যেটা হয়তো আপনারা কখনো এর আগে শুনেন নাই বা আপনাদেরও শোনার সুযোগও হবে না, কারণ স্যারকে আসলে পাওয়া যায় না সবসময়। তো স্যার, কিছু কোয়েশ্চেন দিয়ে শুরু করি আপনার সাথে। শুরুতে জানতে চাই যে রাশিয়ার সঙ্গে আপনার জার্নি কিভাবে শুরু হয়েছিল, যে অনেক সেই সোভিয়েত আমলেরও আগে। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আমি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ি, তখনই আমি স্কলারশিপের জন্য আবেদন করি। আবেদন করার পরে বুলগেরিয়া এবং রাশিয়া দুই জায়গায় আমার স্কলারশিপ হয়। তো আমি রাশিয়াতে আসার জন্যে তখন উদ্গ্রীব হয়ে যাই। এখানে এসে কেন আসলাম? সোভিয়েত ইউনিয়ন তো সুপার পাওয়ারফুল দেশ, আর ওদের টেকনোলজিক্যালি অনেক উন্নত। এসব জেনে শুনে আমি এখানে আসার প্ল্যান করি এবং আসার পরেই 1975-এ আমি কিয়েভে ছিলাম। কিয়েভে প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজটা শেষ করার পরে তারপর কিয়েভ মেডিকেল ইউনিভার্সিটিতে ওখানেই পড়াশোনা করেছি। বেসিক শেষ করার পরে তারপরে কিয়েভ ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অর্থোপেডিক্সে মাস্টার্স করে তারপর আমি দেশে যাই। দেশে গিয়ে আমি গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করি। তারপরে তো ধাপে ধাপে আস্তে আস্তে সামনের দিকে আগালাম। এরপরে আমি আবার ফের গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে নিজের প্রচেষ্টায় আবার পিএইচডি করার জন্য আমি তাশখান্দে আসলাম। তাশখান্দ থেকে আমি 94-এ পিএইচডি করে দেন আমি সরকারি চাকরিতে প্রায় 30 বছর ছিলাম। এখন আমি বারডেমে কাজ করি, আবার নিজস্ব একটা সেন্টার আছে, যে সেন্টারের মাধ্যমে আমি মোটামুটি বাংলাদেশের রুগীদের এবং বিদেশি রুগীদেরও চিকিৎসা প্রদান করছি। এখানে স্যার অনেক ইন্টারেস্টিং কথা বলছে। তো আপনারা হয়তো অনেকের মনে কোয়েশ্চেন চলে আসতে পারে, স্যার যখন কিয়েভের কথা বলতেছে, তাশকেন্তের কথা বলতেছে, রাশিয়ার কথা কেন আসতেছে? তো আপনাদের এখানে একটু জানা উচিত যে স্যার যখন পড়ে গেছে তো সোভিয়েত আমল, ওই সময়, এখন তো রাশিয়া ভাগ হয়ে অনেকগুলো দেশ হয়েছে, তারপর রাশিয়ার ইন্টারনাল রিপাবলিক আছে। যে কিয়েভের কথা বললেন, সেই কিয়েভটা হচ্ছে ইউক্রেনের রাজধানী, এখন ওটা রাশিয়ারই পার্ট ছিল। তারপর হচ্ছে তাশকেন্তের কথা বললেন, ওটা উজবেকিস্তানের একটা খুব প্রসিদ্ধ শহর, ক্যাপিটাল আর কি, ক্যাপিটাল এবং প্রসিদ্ধ শহর। সো ওই জিনিসগুলো আগে রাশিয়ারই অন্তর্ভুক্ত ছিল। এখন রাশিয়ার হচ্ছে যে আমরা সিআইএস কান্ট্রি বলি, যেগুলো হচ্ছে যে রাশিয়া থেকে আলাদা হয়েছে। তো একটা খুব ইন্টারেস্টিং জিনিস শুনলাম যে স্যার যখন ওই সময় আসে, দুইটা জায়গায় স্কলারশিপ পেস করে, বুলগেরিয়ার স্কলারশিপ বাদ দিয়ে তখন হচ্ছে রাশিয়াকে চুজ করে, রাশিয়াতে আসে। তো আমাদের মধ্যে অনেকেই আছে, অনেক জায়গায় স্কলারশিপ পেয়ে দেখা যাচ্ছে যে চুজ করে রাশিয়ার দিকে আসতেছে বা অনেকে অন্যদিকে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন স্যার কাছে আসে যে আপনি যখন আসছিলেন, আমাদের এখানে অনেক স্টুডেন্টদের কোয়েশ্চেন থাকে যে আসার পর একটা কালচারাল শক খায়, ওদের কাছে মনে হয় যে এখানে এসে আমি আসলে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করবো। তো আপনার কি এরকম কোনো কিছু ছিল যে রাশিয়াতে আসার পর যে খুব সমস্যায় পড়ছিলেন কালচারাল বিষয়টা? এটাও খুব সুন্দর প্রশ্ন। এটা নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন শিক্ষা ব্যবস্থা, আর রাস্তাঘাট থেকে আরম্ভ করে মানুষের জীবনযাপনের ধারা টোটালি অন্যরকম ছিল।
প্রাথমিক পর্যায়ে আমাদের একটু অসুবিধা হতো, তারপরে ধাপে ধাপে আমরা স্টেপ বাই স্টেপ যখন আগালাম, 6 মাস গেল, 1 বছর গেল, 1.5 বছর, 2 বছর, 3 বছর, এভাবে প্রায় অনেকগুলো বছর আমরা কাটালাম। তখন দেখি যে না, এইখানকার পরিবেশের এবং বিশেষভাবে শিক্ষাগত যে উন্নতির তাদের যে ধারাগুলো, যেভাবে ল্যাঙ্গুয়েজটা আমাদের শেখালো, টিচারগুলো এত ভালো যে এটা চিন্তার করার কোনো নাই, অবকাশ নাই। তারপরে ওদের আগ্রহ, তারপরে আমাদের প্রতি, বিশেষ করে ফরেনারদের প্রতি তাদের যে সুন্দর ব্যবস্থা, যে কিভাবে আমাদের ভাষাটা শিখাবে। এবং এখানে আসার পরে যদি আপনি রাশিয়ান ভাষা আয়ত্ত না করতে পারেন, তাহলে কিন্তু আপনি টেকনিক্যালি অনেক প্রবলেমে পড়বেন। তো ভাষা কিন্তু একটা বিরাট জিনিস, এবং আমরা ওনারা যেভাবে আমাদের ভাষাটা শিক্ষা দিয়েছেন, এতে করে আমরা ইনিশিয়ালি আমরা ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে যখন ফার্স্ট ইয়ারে আমরা ভর্তি হই মেডিকেলে, তখন আমাদের একটু কষ্ট হতো। টিচাররা আমাদের খুব স্লোলি লেকচারগুলো দিতেন। তারপরে যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তখন আমরা অলরেডি ক্যাপচার করে ফেলছি। ইভেন আমাদের তখন এই লেকচারের খাতাগুলো রাশিয়ান পর্যন্ত নিয়ে আমাদের থেকে পড়তো। এইভাবেই আমরা কালচারের সাথে এই দেশের মানে মানসিক সামাজিক যে জীবনটা, ওটার সাথে আমরা মিশে গেছি। এবং আমরা যখন এখান থেকে দেশে যেতাম, ওদের ভালো দিকগুলো বলতাম, তখন আমাদের বলতো যে তোমাদের তো ব্রেইন ওয়াশ হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা বলতো, হাস্যকর কথাবার্তা। তো যাই হোক, আমি 75, এখন 2026, অনেক বছর, 30 বছর দেশে চাকরি করেছি। এখনও আমার নিজস্ব সেন্টার আছে। আর আমি যে টেকনিকটা নিয়ে কাজ করি, এই টেকনিক কিন্তু সারা দুনিয়ায় প্রসিদ্ধ। এবং আমার সবচেয়ে বড় যেটাকে বলে অ্যাডভান্টেজ, প্রিমুশেস্ত বলে রুশ ভাষায়, যে আই স্পিক রাশিয়ান, আই স্পিক ইংলিশ। এই জন্য রাশিয়ান যে টেকনোলজি, যে সিক্রেট জিনিসগুলো আছে, আই ক্যান ইজিলি টেক ওভার ফ্রম দি রাশিয়ান ডক্টরস, রাশিয়ান সায়েন্টিস্ট। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। কিন্তু এই জন্যই যারা রাশিয়াতে আসতে চান, এবং আমি মনে করি যারা হাইলি কোয়ালিফাইড হওয়ার জন্য বাসনা যদি থাকে, আপনার মনের ইচ্ছা থাকে, ইউ মাস্ট কাম টু রাশিয়া। আমি দুনিয়ার অনেক দেশ দেখেছি, অনেক দেশে গিয়েছি। কেন গিয়েছি? অন দ্য বেসিস অফ রাশিয়ান টেকনিকটাকে ডিসেন্ট্রালাইজ, নট অনলি ইন বাংলাদেশ, আমি আউটসাইড বাংলাদেশ, আমি কোথায় যাই নেই। এই প্রতিটা বড় বড় দেশ যেগুলা ডেভেলপড কান্ট্রি, প্রতিটা জায়গায় গিয়ে আমি রাশিয়ান টেকনোলজিটা আয়ত্ত করার ফলে যে অভিজ্ঞতা, সেটাকে অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়ার জন্য তারা আমাকে ইনভাইট করে। চায়না বলেন, জাপান বলেন, আমেরিকা, দেন কোরিয়া, ইন্ডিয়া, অল দ্য টাইম। আর আমার এসব আশেপাশের দেশগুলো সবসময় ইনভাইট করে যে আপনি আসেন, ইউ টক অন ইলিজারভ টেকনিক। এখানে একটু জাস্ট অ্যাড করে রাখি যে স্যার কিন্তু এখানে পড়াশোনা করছেন। এখন হচ্ছে ইলিজারভ সেন্টার, যেটা পৃথিবীর 1 নাম্বার, এটা হচ্ছে ইলিজারভের সিটি অফ মক্কা বলা হয়, যে ইলিজারভের মক্কা, এখানে এটার আবিষ্কার হয়েছে। তো উনি এখানে কিন্তু যে ইলিজারভ সেন্টারের অনারারি প্রফেসর, শুধুমাত্র যে এখানে তা না, উনি ইমেরিটাস প্রফেসর হিসেবে আছেন। তারপর হচ্ছে উনি ইন্ডিয়াতে, জাপান, চায়না, ইউএসএ, অসংখ্য দেশে টিচার হিসেবে, কানাডা, অসংখ্য দেশে টিচার হিসেবে, লেকচারার হিসেবে, ট্রেনার হিসেবে উনি অবদান রেখেছেন। তো এখানে 2টা প্রশ্ন স্যার। প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে কিছু স্টুডেন্ট, আপনি যে ল্যাঙ্গুয়েজের কথা বললেন, প্রথমে একটু খাপ খাওয়াতে একটু সমস্যা হয়েছে। কিছু স্টুডেন্ট বা কিছু মানুষের প্রশ্ন এরকম আসে যে ওরা চিন্তা করতেছে ঠিক আছে আমি পড়াশোনা করি বা আমি যাব, ওখানে সিস্টেমটা ভালো, আবার চিন্তা করে যে আমি কি আসলে পারবো। তো ওদের মনে এই প্রশ্নটা থাকে যে ওরা কি আসলে পারবে কিনা। নাথিং ইজ ইম্পসিবল ইন লাইফ। মানুষ অসম্ভবকে সম্ভব করে। আমি যেমন আমার এই জীবনে 3টা জিনিস আমি সবসময় বলি, এটা হলো ইজি, আরটা হলো ডিফিকাল্ট, আরটা হলো ইম্পসিবল। ইজি হলো আপনি আপনার জীবনটা কাটালেন সুন্দরভাবে, গতানুগতিক, কীভাবে, ভেরি ইজি, আমি ঝামেলা যেতে চাই না, ইয়েস। আর এটা হলো ডিফিকাল্ট জিনিস, যেটা ডিফিকাল্ট আই উইল টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। দ্যাট ডিফিকাল্টটা যদি মানুষ চেষ্টা করে করতে পারে। আর আমি সবসময় আই ওয়ার্ক উইথ দি ইম্পসিবল থিংস, যে এমন বেকা ল্যাংড়া জন্মগত মানুষ চলতে পারে না, ওই ধরনের জিনিসগুলা আমি ট্যাকেল করার জন্যই সবসময় আমার মনে একটা আগ্রহ থাকে। কেন? আই হ্যাভ দি এবিলিটি টু ডু দ্যাট উইথ দিস ইলিজারভ টেকনিক।
এই জন্য আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি ইম্পসিবল থিং নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি। সোভিয়েত ইউনিয়ন যেটা বা রাশিয়া এখনও বাংলাদেশের চেয়ে 115 গুণ বড়। এখানকার লোক সংখ্যা 14.5 কোটি, আর আমার 18 কোটি। কাজে আমার কত লোক এই ধরনের জন্মগত আঘাতজনিত অ্যাক্সিডেন্টের ফলে ভালো ট্রিটমেন্ট, মেল ট্রিটমেন্ট হচ্ছে, এগুলাকে ট্যাকেল করা পারে। হাড় পড়ে যাচ্ছে, রাস্তায় পড়ে যাচ্ছে, ওই হাড়টাকে আবার লম্বা করে এই ইলিজারভ টেকনিকের মাধ্যমে আমরা আবার আগের অবস্থায় নিয়ে আসি। এটাকে ট্রান্সফরমেশন অফ দ্য বোনস, ডিফর্মিটি কারেকশন, তারপরে রিজেনারেশন, বোন গ্রো করা, এগুলো সব এই টেকনিকের মাধ্যমে। প্রফেসর ইলিজারভ সবসময় বলতেন যে আমার এই টেকনিক যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে ইউ ক্যান সার্ভ দ্য হিউম্যান বিং। এবং হিউম্যান বিংকে সাহায্য করার জন্যেই ভালোভাবে এনি কাইন্ড অফ ডিফর্মিটি এই টেকনিক হলো খুব উন্নত। এখানে স্যার যেটা বললেন যে সার্ভিং দ্য হিউম্যান বিং, সো যেটা হচ্ছে যে আসলে এই জিনিসটা কতটা সত্য তার প্রমাণ আমি নিজেই এই বিষয়টা নিয়ে হয়তো কোনো একদিন বলবো আমরা আরেকদিন। কিন্তু এখন আমরা রাশিয়ার এডুকেশন সিস্টেমটা সম্বন্ধে স্যারের সাথে কথা বলবো। উনি অনেক আগে পড়াশোনা করছেন, উনি স্টুডেন্ট থেকে এডুকেটর হয়েছেন। এখানে এডুকেশন সিস্টেমের প্রত্যেকটা জিনিস উনি অনেক ডিপলি জানেন। এখানে শুরু করার আগে একটা জিনিস জিজ্ঞেস করেছে, আপনি যখন আসছিলেন তখন আপনি একবার আমাকে বলছিলেন যে টিচাররা জোর করে শিখাইতো। আমাদের কিছু স্টুডেন্ট আছে, ওরা বলতো যে ওদেরকে সকালবেলা টিচাররা ঘুম থেকে উঠাই নিয়ে যায়, যে দেরি করতেছে, যে আসো ক্লাসে আসো, এরকম। তো আপনাদের সময় কি এরকম? হ্যাঁ, আমাদের সময় এটা সব সময় ছিল। একদিন বা দুদিন না গেলে টিচার পাগল হয়ে দৌড়ে সে হোস্টেলে চলে আসতো। ঘটনা কি, খবর লাগাও, চলে আসতো। আমার তো এখনো মনে পড়ে, অ্যানাটমির আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর ছিল দাৎসেন মিলা পাভলোভনা। উনি আহারে প্রতি সপ্তাহে নিজেই চলে আসতো। আমরা কে কোথায় কোন রুমে থাকি, কী অবস্থায় আছি, আমাদের খোঁজখবর নিয়ে নিজের ইচ্ছে আসতেন, খোঁজখবর নিতেন। এগুলো কিন্তু ওদের রাশিয়ান ট্রেনিংয়ের মেইন জিনিস। এই ভালো জিনিসগুলো দেখে আমরা যখন অন্যদের বলতাম, ওরা বলতো তোমাদের ব্রেইন ওয়াশ তো কথা না, ব্রেইনকে ধরে কেউ ওয়াশ করে। আমি যখন ভালো কিছু দেখি ওইটাই আমি গ্রহণ করার জন্য চেষ্টা করি। যেটা আমি সাধারণত, আমি তো এই পর্যন্ত বলতে গেলে 105 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আমি ট্রাভেল করেছি। কেন ট্রাভেল করেছি? ডিউ টু ইলিজারভ টেকনিক। এই টেকনিকটা আয়ত্ত করার ফলে আমি যখন বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে যাই, লেকচার দিতে যাই, প্রতি বছরই আমি কুরগানে আসি, 15-16 দুদিন এই আমি ভালো লেকচার দিই। এখানকার সায়েন্টিফিক কমিটির আমি মেম্বার। তো এখন আমার আরেকটা সৌভাগ্য হলো যে আমি অনেককে রিকমেন্ড করি। ইলিজারভ সেন্টার থেকে আমাকে জিজ্ঞেস করা হয়, অমুকের লাইফ হিস্ট্রি তুমি জাস্ট রিকমেন্ডেশন তুমি পাঠাও। আমি চায়নার 2জনকে আমি রিকমেন্ডেশন করেছি, তারা দুজনই নাম করা প্রফেসর, তারাও এখানকার ইমিরেটাস প্রফেসর অফ দি ইলিজারভ সেন্টার। এবং আমি যখন হয়েছে 13 বছর আগে, এটা কম কথা নয়, কিন্তু তখন এই পুরো এশিয়াতে কেউ এই ধরনের হয় না, ইমিরেটাস প্রফেসর অফ ইলিজারভ সেন্টার। এখানে আপনি তো এখান থেকে শিখে, যে আপনি বারবার কয়েকবার বলছেন এখানের এক্সপিরিয়েন্সটা পুরো পৃথিবীতে 105টা দেশে ভিজিট করছেন, ছড়াচ্ছেন। তো অনেকে বলে যে 2টা প্রশ্ন এখানে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে যারা এই মেডিকেল সেক্টরে পড়তে চাচ্ছে তাদের জন্য কি রাশিয়া একটা সুইটেবল প্লেস কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে রাশিয়ার থেকে পড়ে আসলে কিছু জানে না, এটা হয় না। তো এই ধরনের আন্ডারস্ট্যান্ডিংটা সম্পর্কে কি? এগুলো জাস্ট ওয়েস্টার্ন প্রপাগান্ডা। আমিও যখন এখান থেকে পড়াশোনা করে দেশে গিয়েছি, আমাকে অনেকে এই ধরনের কথাবার্তা বলতো। এখন আমি সৌভাগ্যবান যে আমার ধাপে ধাপে আমি স্টেপ বাই স্টেপ এটা যখন আগিয়ে নিয়ে গেলাম এই টেকনোলজিটাকে, অনেকে এই জিনিসটা ভালোভাবে দেখতো না। এখন আমার এই সেন্টারে আমার লোকাল ডাক্তার যারা আমাদের অর্থোপেডিক সার্জন, তারা ফেলোশিপ করতে আসে। আর বিদেশি এ পর্যন্ত আমি 17 জন ডাক্তারকে, ফ্রম মালয়েশিয়া, ফ্রম ইন্ডিয়া, ফ্রম নাইজেরিয়া, ফ্রম জর্ডান, সাউথ কোরিয়া, যাদেরকে আমার সেন্টারে, ফ্রম শ্রীলঙ্কা, এদেরকে আমি ফেলোশিপ দিই। এবং মাই সেন্টার ইজ রিকগনাইজড উইথ দি কুরগান ইলিজারভ সেন্টার। ওখান থেকে যিনি ডিরেক্টর ছিলেন আগের 18 বছর, প্রফেসর শেভসোভ, আমার শিক্ষক, আমার মেন্টর, উনি 11 বার ঢাকা শহরে এসছেন আমার সেন্টারে। এখানে আমি ওয়ার্কশপ করেছি, প্রোগ্রাম করেছি, আমাদের নতুন যারা অর্থোপেডিক সার্জন তাদেরকে শেখানোর ব্যবস্থা করেছি। এবং ওই প্রসেসটা এখনও কন্টিনিউ আছে, আমরা করি প্রতি বছরই। আমরা লিম্ব ডিফর্মিটি কোর্স চালু আছে।
আর বিদেশ থেকেও রুগী আসছে। আমাদের যদিও মেডিকেল ট্যুরিজম খুব একটা ইম্পর্টেন্ট না বাংলাদেশে, ইন্ডিয়াতে যেটা খুব বেশি প্রচলিত। এরপরে অনেকে দেখে, ওয়েবসাইট দেখে আমার কাছে আসে। আমি জাপান থেকে আসছে, আমি চিকিৎসা করেছি। চায়না থেকে আমি চিকিৎসা করেছি। ইভেন ইন্ডিয়া থেকে, উজবেকিস্তান থেকে আমার কাছে আসছে চিকিৎসার জন্য, আমি চিকিৎসা দিচ্ছি। এখন যে আমি যে এই টেকনিকটা আয়ত্ত করার ফলে এখন সারা দুনিয়া জানে যে বাংলাদেশ ইলিজা আরব টেকনিকে উন্নত। এবং আমাদের দেশে অনেক ডাক্তার যারা ইয়াং ডাক্তার আছে তারাও আগ্রহ প্রকাশ করছে, এবং আমার অনেক ছাত্র আছে যারা ইলিজা আরব টেকনিক নিয়ে প্র্যাকটিস করে। এবং আমাদের বাংলাদেশের অনেকগুলো মেডিকেল কলেজে এটার শাখা আছে। যেমন আমি কুষ্টিয়াতে বলি, ময়মনসিংহে বলি, চিটাগংয়ে বলি, সিলেটে বলি, বগুড়ায় বলি, প্রত্যেকটা জায়গায়, আমাদের রাজশাহীতে, প্রত্যেকটা জায়গায় আমাদের এই ব্যাপারটা ইলিজা আরব টেকনিকের ব্যাপার নিয়ে এখন আমাদের ছাত্ররা, অর্থোপেডিক সার্জন যারা আছে তারা আগ্রহ প্রকাশ করছে। কেন করছে? আপনি নন ইউনিয়ন, যে হাড্ডি জোড়া লাগে নাই, অনেকগুলো অপারেশন করার পরেও বিভিন্ন, ওইটা হচ্ছে পা লম্বা করছি আমরা, হাত লম্বা করছি, যে কোনো বাঁকা জিনিসটাকে আমরা কাটাছেঁড়া ছাড়াই এই টেকনিকের মাধ্যমে গ্র্যাজুয়ালি ধাপে ধাপে আমরা এটাকে সোজা করছি। অর্থোপেডিক্সের 85 থেকে 90% অর্থোপেডিক প্রবলেম উই ক্যান সলভ বাই দিস সিঙ্গেল টেকনিক। তো এখানে স্যার যখন বলতেছিলেন যে যে কোর্সগুলো আপনারা অবশ্যই চেক করবেন প্রতি বছর, এখান থেকে ফেলো ডক্টররা এখানে গিয়ে ট্রেনিংগুলো করান, খুবই মূল্যবান যারা প্রফেশনালস আছেন। স্যার ওয়েবসাইটে গেলে ডিটেলস পাবেন, অথবা ইলিজা আরব অর্থোপেডিক সেন্টার সার্চ দিয়ে ডিটেলসটা আপনারা পাবেন। আমি আরও একটু অ্যাড করি, রাশিয়াতে আগে তো কোনো ডাক্তার কখনো সাধারণত আসতো না। আমি ফেরত যাওয়ার পরে এই টেকনিকের অবস্থান দেখে আমাদের সব অর্থোপেডিক সার্জনরা মোটামুটি এখন দে আর অল ইন্টারেস্টেড ইন ইলিজা আরব সার্জারি। 36 এই পর্যন্ত আমি এখানে এসছে কুরগান সেন্টারে 1 মাসের জন্য ফেলোশিপ করার জন্য। ওরা যদি সবাই ভাষার মাধ্যমে শিখতে পারতো তাহলে আরও ভালো হতো জিনিসটা। তারা দে লার্ন এভরিথিং থ্রু দি ইন্টারপ্রেটার। আর আমার অ্যাডভান্টেজ ছিল আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আমার কবজায়, হাতের ভিতরে, সাথে ইংলিশও, কাজেই আমার এটা একটা বিরাট পজিটিভ। এবং আমি যখন কনফারেন্সে বসি ইলিজা আরব সেন্টারে, অন্যান্য দেশ থেকে যারা ইংলিশে করে কোয়েশ্চেন যখন করে, কোয়েশ্চেনে যখন যারা বুঝতে পারে না, দে কল মি, ডক্টর বাড়ি ইউ কাম অ্যান্ড হোয়াট হি ইজ আস্কিং, প্লিজ ট্রান্সলেট ইন রাশিয়ান। আমার 2 ভাষা আমার হাতে, আমি ইজিলি আই ক্যান ট্রান্সলেট। আমার অ্যাডভাইস থাকবে, যারা বাংলাদেশ থেকে ডাক্তারি পড়তে আসবেন তারা দয়া করে ভাষার জিনিসটা ক্যাপচার করবেন, দেন তারপরে আপনি সামনের দিকে প্রসিড করেন। এখানে রাশিয়ার এডুকেশন সিস্টেমে আমার কাছে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, সেটাকে একটা জিনিস বলি যে আমাকে শুরু থেকে, লাইফের শুরু থেকে স্যার যেভাবে সাপোর্ট করছেন, লাইক আ সান, আমাকে সবসময় সাপোর্ট করছেন। এবং আমাদের এই যে রাশিয়ানন্দাকে যখন অর্গানাইজেশনটা করছি তখন থেকে উনি আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাদের অ্যাজ অ্যান অ্যাডভাইজার আমাদেরকে সাপোর্ট করতেছেন। অ্যান্ড লাস্ট ইয়ার যেমন কুরগান সেন্টার, ইলিজা আরব সেন্টার যখন ওনাদের বাড়ি ইলিজা আরব অর্থোপেডিক সেন্টারের সাথে কানেক্টেড এবং টোটালি অ্যাপ্রুভ করেছে, তো ওনার সাপোর্টেই গত বছর যখন আমি গিয়েছিলাম তখন আমাদের রাশিয়ানন্দার সাথে ইলিজা আরব সেন্টারের একটা অফিসিয়াল এগ্রিমেন্ট করার সুযোগ হয়। এবং উই আর অ্যাকচুয়ালি অফিসিয়ালি পার্টনারিং উইথ দ্য ইলিজা আরব সেন্টার অ্যাজ ওয়েল। সো এটা স্যারের সাহায্যের জন্যই সম্ভব হয়েছে, আদারওয়াইজ এটা মনে হয় না, এটা খুব একটা সহজ বিষয় না, খুব একটা ডিফিকাল্ট বিষয়, বাট আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। তো এখন স্যার একটা এডুকেশনাল যেই আপনি বললেন, আপনি তো প্রথমে স্টুডেন্ট থেকে তারপর হচ্ছে পড়াশোনা শেষ করে অনেক দেশে পড়াশোনা করছেন, তারপর হচ্ছে এখানে পড়াচ্ছেন। তো এখানের এডুকেশন সিস্টেমটা বাংলাদেশের এডুকেশন সিস্টেম একটু ডিফারেন্ট। যেমন এখানে জাসিতা বা একটা ডিফেন্স হয়, আমাদের দেশে তো আমরা জাস্ট যাই, পরীক্ষা দিই, পরীক্ষায় যা লিখি তাই নাম্বার, কিন্তু এখানে কিন্তু লিখলেই হয় না। তো এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। আবার এখানে একটা জাচত আছে, আবার একটা এক্সামিন আছে। জাচতটাকে আসলে ট্রান্সলেট করলে ওরকম ভাবে বোঝা যায় না। তো এই যে এই সিস্টেমটা আমি যখন আসছি আমার কাছে প্রথমে খুব বিরক্ত লাগতো, বাট পরে মনে হয়েছে যে আসলে এই সিস্টেমটার মাধ্যমে পরীক্ষা থেকে না জেনে আসলে বেরোতে পারতেছে না। পরে আমার কাছে মনে হলো এটা মনে হয় মেডিকেল সেক্টরের জন্য খুবই ব্লেজিং একটা বলা যায়, যে একটা স্টুডেন্ট যখন এই যে প্রফ বলে বা যেসব এক্সামে যখন আসে তারা কিন্তু লিখলেই হয় না, অ্যান্সার দিতে হয়, ভাইভাতে আটকে যায়। তো এই যে এই এডুকেশন সিস্টেমটা ডাক্তারদের জন্য বা এই সিস্টেমটা, রাশিয়ান যে সিস্টেমটা, এটাকে যদি একটু বলতেন। রাশিয়ান সিস্টেমটা এত ভালো যে
পরীক্ষার আগে দিয়ে যেমন আমরা পুরো কোয়েশ্চেন 200 কোয়েশ্চেন টোটালি একেবারে পুরা লিস্টেড থাকে যে এই কোয়েশ্চেন আছে, এবং কোয়েশ্চেনগুলো ওরা 3টা কি 4টা করে ওটাকে বিলিয়ন বলে, টিকিট এরকম ইয়েতে থাকবে, কোয়েশ্চেনগুলো উল্টো দিয়ে করে থাকে। আপনি যখন পরীক্ষাতে যাবেন তখন আপনি আসলেন, টিকিটটা একটা টান দিলেন, টান দেওয়ার পরে আপনি দেখে আপনি দূরে গিয়ে একটু বসলেন, আপনাকে সময় দিল, আপনি বসে বসে চিন্তাভাবনা করে সব কিছু রেডি, তারপরে ইউ কাম টু দি যে প্রফেসর আপনার সামনে বসে তার সামনে এসে আপনার পরীক্ষাটা আপনার নেবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর প্রশ্ন এরকম জিজ্ঞেস করে আপনি উত্তর দিলেন। ভালো উত্তর না দিলে আপনাকে সে একটু অন্যভাবেই নেয় জিনিসটাকে। প্রথমে যদি আপনি ভালোভাবে উত্তর দিতে পারেন, প্রথম কোশ্চেনে যদি ভালো উত্তর দেন, একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয় তখন টিচারের, যে ছেলেটা জানে, পড়াশোনা করেছে। আর ডাক্তারিতে ফাঁকি দিয়ে পড়াশোনা করে আপনি কোনো রকমে যেতে পারেন, কিন্তু সম্ভব নয়। এটা সারা দুনিয়াতে এটা আপনাকে পরীক্ষা দিতেই হয়, প্র্যাকটিক্যাল হোক ভাইবা আপনাকে দিতে হবে। এরপর সেকেন্ড কোশ্চেন যদি আপনি ভালো দেন, ভালো। 3 নম্বর কোয়েশ্চেন যদি আপনি আবার উত্তর দেন, ভালো। 4 নম্বরও ভালো দিলেন, ভালো। টিচার যদি স্যাটিসফাই হয় তাহলে আপনাকে এক্সিলেন্ট মার্ক, দ্যাট ইজ কল আতলিস্ট, মানে এটা 5 আপনাকে দিয়ে দিল, এবং আপনার অন দ্য টেবল আপনি জানেন যে আপনি সকলের সাথে সাথে পাশ করলেন। এই যে স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি বের হলেন, এটা বিরাট জিনিস। তারপর ধরেন আপনি পরীক্ষাতে ফেল করলেন, আপনি পারলেন না, আপনার ওই খাতায় ছোট্ট একটা বুক থাকে, এটাকে জাচ্যুৎকা বলে, যাতে করে এক্সামিনেশন বুক আপনার মার্কিংয়ের ভিতরে, ওটা টিচার লিখে দিল আপনাকে, আপনি ওইটা নিয়ে বেরিয়ে চলে আসলেন। আর যদি ফেল করেন আপনি আবার সুযোগ দিবে যে নেক্সট উইক ইউ কাম, আবার দেন, আবার যদি হয় আবার। তার মাঝে মাঝে এমন হয় যায় টিচার বিরক্ত হয়ে তখন আপনাকে 3 দিয়ে দেয়, যা তুই পাস করলি, তোকে দিলাম কোনো রকমে, এরকম ঘটনা আছে। কাজেই সিস্টেমটা খুব ভালো, আপনাকে রিপিটলি সুযোগ দিচ্ছে, আপনাকে বকা দিবে কিন্তু ভদ্র বকা দিবে, ভদ্র বকা দিয়ে আপনার থেকে জিনিসটা আদায় করে নিচ্ছে। এই পরীক্ষা নিয়ে যদি আরেকটা প্রশ্ন করি, যে অনেকে বলে যে রাশিয়া তো, অনেকে জানে না, আমরা বাংলাদেশে পুরো পরীক্ষার আগে পড়ে যাই, কিন্তু রাশিয়াতে তো পরীক্ষার আগে কোয়েশ্চেন দিয়ে দেয় টিচাররা, 60টা প্রশ্ন বা 100টা প্রশ্ন বা 200 প্রশ্ন দিয়ে দেয়। এখন কথা হচ্ছে যে অনেকে বলে যে প্রশ্ন দিয়ে দিলে পরীক্ষা কেমন হলো, তো এই বিষয়টা সম্বন্ধে এটা হলো বেকুবের মতো কথা। হ্যাঁ, পরীক্ষা আমাকে 200 পরীক্ষা দিল, যেমন সার্জারিতে 200 কোয়েশ্চেন সব দিয়ে দিল, তুমি সবগুলো পড়ে যাবা, তোমাকে সব তো পড়তে হবে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে তুমি যাবা, এটা তো ভালো। আমি কোয়েশ্চেন জানা থাকলো, আমি 200 কোয়েশ্চেন আমি জানলাম, আমি পড়ে গেলাম, টিচারের সামনে বসলাম, এতে তো পড়াশোনা আরও ভালো হওয়ার কথা। কোয়েশ্চেন গেলাম না, মানে কোয়েশ্চেন তো হিডেন কোনো কিছু থাকে না। আপনি এখন টোয়েফেল পরীক্ষা দিতে যান, ওখানে কোয়েশ্চেন থাকে না, আগের থেকে তো সবাই জানে, আউট হয়ে যায় কোয়েশ্চেনগুলো, কোনটা পড়েছে আলাদা কথা, দিস দ্য সিস্টেম। টোয়েফেল পরীক্ষা দিতে যান, তারপরে আরও কি আছে, লিঙ্গুইস্টিক অনেক পরীক্ষা আছে, দিতে গেলে সেম কোশ্চেন আউট, ওইভাবে তো মানুষ পড়াশোনা করে যায়। কাজেই এই সিস্টেমটা খুবই ভালো, সিস্টেম খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে তাহলে আরেকটা প্রশ্ন একটা, এটা তো সাধারণ স্টুডেন্টদের জন্য বলে, এবার যদি প্রফেশনাল যারা আছে, যারা অলরেডি ডাক্তার, যারা ছোট ট্রেনিং বা ফেলোশিপ এগুলোর জন্য চিন্তা করতেছে, তো তাদের জন্য আপনার কি মনে হয় যে এখানে এসে ট্রেনিং করাটা? হ্যাঁ, এখানে এসে মানে আমি একটা কথা বলি যে আপনার মেডিকেল সায়েন্সের, বিশেষ করে আমি অর্থোপেডিক্সে যদি বলি, অর্থোপেডিক্সের টোটাল হিপ, টোটাল নি, হ্যান্ড সার্জারি, অ্যাঙ্কেল সার্জারি, ফুট সার্জারি, হ্যান্ড সার্জারি, প্রত্যেকটা আলাদা ব্রাঞ্চ, এখানে সুপার সাব স্পেশালাইজেশন আছে। প্রত্যেকটা সাবজেক্টে তারা ক্যাডাভারিক ওয়ার্কশপ করে, স্পাইনের উপরে আছে, তারপরে হলো হিপ নির উপরে আছে, ক্যাডাভারিক ওয়ার্কশপ করে, এবং লাইফ সার্জারি প্রত্যেকটা সাবজেক্টে আছে, নট অনলি ইলিজার, সব কিছু। আমরা অনেকের সাথে কথা বলি, এরকম অনেক সময় আসে যে এখন তো চ্যাট জিপিটি আছে, এআই আছে, তো ওরা চিন্তা করে যে রাশিয়াতে এসে সব চ্যাট জিপিটি দিয়ে করে ফেলবে। এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে লোকাল যারা আছে, যে আমরা অনেকদিন ধরে আছি, অনেক কিছু জানি বা কারো হেল্প নিয়ে, তো এদের কোঅর্ডিনেশনটা কতটা গুরুত্বপূর্ণ? একজন লোক কি এসে সবকিছু নিজে নিজে করে ফেলতে পারবে আসলে এখানে এসে, যদি ল্যাঙ্গুয়েজ জানা না থাকে? ল্যাঙ্গুয়েজ যদি বললেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে তো এটা বিরাট ব্যারিয়ার। আমি জানি না কেউ চায়নাতে গিয়েছে কিনা কখনো, যদি চায়নাতে যান ভীষণ বিপদ, পথে ঘাটে জিজ্ঞেস করলে কেউ কোনো কথা বলে না। রাশিয়াতে এখন মোটামুটি ইয়াং জেনারেশন কথা বলে, চায়না তো বলে কিন্তু মাত্রাটা একটু কম। ইভেন কোরিয়াতে ইউ উইল ফিল প্রবলেম, জাপানে তো ইউ উইল ফিল প্রবলেম। কাজে ভাষা কিছুটা যে জানলে ভালো। যেমন আমি নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় আমি জাপানি মোটামুটি কথাবার্তা বলার জন্য আমি রেডি থাকি। আমি 1 থেকে 100 পর্যন্ত
গিয়ে যেন আমি যে কথা বলতে পারি, হ্যালো হাই করতে পারি, এই জিনিসগুলো আমার মোটামুটি আমি চায়নাতে তো সেম জিনিসটা আমি করি। আর রাশিয়ান ভাষা আর ইংলিশ ভাষা দুটো দখলে থাকলে এইসব ইস্টার্ন ইউরোপ পুরোটা, ইফ আই গো টু সার্বিয়াতে আমি গিয়েছি গত 2 বছর আগে, ইউগোস্লাভিয়া যেটা ছিল। আমি ট্যাক্সিতে উঠলাম, জিজ্ঞেস করে তখন ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ইউ স্পিক রাশিয়ান? ইয়েস আই স্পিক রাশিয়ান। বিরাট হেল্পফুল। সে ইংরেজি জানে কিন্তু রাশিয়ান জানে। আমি চেকোস্লোভাকিয়াতে গিয়েছি তাই, সেম রাশিয়ান জানে। পৌলসাতে গেলে রাশিয়ান জানে। এটা পজিটিভ না, দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তারা কিন্তু ইংলিশ জানে না, কিন্তু দে স্পিক রাশিয়ান। তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা অনেকে মনে করে যে খুব হার্ড, অবশ্যই হার্ড, কিন্তু হার্ডটাকে আবার মানুষের করায়ত্ত নাই এমন কিছু নাই। এবং আমি যেটাকে বলে আই গট জুস, আই ফিল প্রাউড মাইসেলফ যে আমি এখানে পড়াশোনা করেছি। এবং আমি সাজেস্ট করি যে যারা ভবিষ্যতে নট অনলি ইন মেডিকেল সায়েন্স, অন্য সায়েন্স, যেটা আমি বলি রিসালাত ইজ ডুইং ভেরি ওয়েল। সেখানে ওই ক্রাসনি ডিপ্লোম বলে রেড সার্টিফিকেট, রেড ডিপ্লোম বলে সার্টিফিকেট পেয়েছে গ্রাজুয়েশনে, মাস্টার্সও হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড হি ওয়াজ মাই পেশেন্ট, নাও হি ইজ ডুইং ভেরি ওয়েল। এই যে আমার কত ভালো লাগে যে সে মস্কোতে এসে শুদ্ধ রিসিভ করে গাড়ি নিয়ে যাই। এই যে শিবলি ইয়াং ছেলে, হ্যাঁ, সে কত সুন্দর, ওরা তো ইয়াং, ওদের ব্রাইট। আকরাম ছেলেটা আমার খুব ব্রাইট ছেলে। তারপরে সুহান, প্রত্যেকটা ব্রাইট ছেলে, দের স্টেইং, এবং সবচেয়ে সেফেস্ট। আজকে আর একটা কথা বলি, আজকে আমরা ওখানে ইয়ের সামনে দাঁড়িয়েছিলাম, ভদ্রলোক ডিকান ওনার নাম, উনি নামলে গাড়ি চালাচ্ছেন, আমাদের দেখে দূরে থেকে থামলো। আমি এদেরকে বললাম যে এই যে বাঙালি মনে হচ্ছে। তো ওই ভদ্রলোক নেমে আসছে, আমি বললাম যে আপনি বাংলাদেশি? যেমন হাই, উনি হেসে দিচ্ছেন। যখন আমার নাম বললাম, যে আপনার নাম আমি শুনেছি, আমি অমুক। অনেকক্ষণ কথা বললেন। উনি দেখেন আই স্পেন্ড ইন আমেরিকাতে আমি 6 মাস ছিলাম, 5 বছর আই ওয়াজ ইন ইউকে। আমি শান্তি পাই নাই। এখন আমি আজকে 35 ইয়ার্স আই স্টে ইন মস্কো, সেফ লাইফ। কত ভালো লাগে এখানে নামলেই, মস্কোতে আসলে নিজের মনে হয় রাতনই মানে আমার নিজের মনে হয় যে দিস ইজ মাই রাতনই। আই ক্যান টক, আই ক্যান স্পিক ইন রাশিয়ান। আর রাশিয়ান ল্যাঙ্গুয়েজ না দিলে আপনাকে নিজেকে খুব পুয়ার মনে হবে, যে আমি খুব পুয়ার অবস্থায় আছি। এত দরিদ্র লাগবে আপনার কাছে, কারোর সাথে দেখা হলে কোনো একটা কথা বলতে পারবেন না, ও তাকায় থাকবে, আপনি তাকিয়ে থাকবেন। কথা বলে যখন জ্বলবেন, সামনে গিয়ে কথা বলবেন যে আপনি কেমন আছেন, কি অবস্থা, আমি আসি, আমাকে একটু সাহায্য করেন, দেখবেন আগায় যাবে সুন্দর। এখানে স্যার অনেক অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, হয়তো আপনারা এটা জানেন না বা জানার সুযোগ হতো না। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এই যে ভিডিওটার নিচে কমেন্টে লিখেন। কমেন্টে লিখলে আমরা হচ্ছে যে স্যারের সাথে যোগাযোগ করে স্যারের অপিনিয়নটা নিয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। সো এই সুযোগ সবসময় পাবেন না। আমরা একটু কালচার নিয়ে সাথে কথা বলি। আপনি বললেন যে সবার সাথে কথা বলা বা ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, ওটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেকে ধারণা করে যে রাশিয়ানরা অনেক রুড। তো এই আইডিয়াটা আসলে কিরকম? আসলে কি তারা রুড? আমার কাছে তো এরকম মনে হয় না। কারণ দূর থেকে মানে আমরা যদি মিডিয়াতে বা বিভিন্ন পেজে টেজে দেখি, বলা যে ওরা রুড, এটা আসলে কতটা সত্য? আপনার তো অনেক মিশার সুযোগ আছে। শোনেন, ভেরিয়েশন তো আছেই। ছোটোবেলার শিক্ষা, যেমন আমি বলি, সবচেয়ে ভদ্র এবং পোলাইট এবং নম্র অমায়িক জাতি হলো জাপানিরা। মানে কোনো প্রবলেমে পড়বেন, আগে যাবেন, জিজ্ঞেস করবেন, তাকে আপনাকে সাহায্য করবে। আর রাশিয়ানরা রুড, এ কথাটা ঠিক না। সব রাশিয়ানরা না, কিছু কিছু থাকতে পারে, 100% না, এ কথা আমি বলবো না। কিন্তু আপনি যখন ওদের সাথে আপনার মনটাকে আপনি সামনের দিকে আগিয়ে দিয়ে ওদের সাথে আপনি ভালোভাবে কথাবার্তা বলবেন, একটু নিজেকে ওদের ভিতর করে ফেলবেন, ঢুকিয়ে ফেলবেন, তখন দেখবেন যে ও আপনার এমন বন্ধু হয়ে গেল যেটা আপনি চিন্তা করতে পারবেন না। রাশিয়ানরা সবগুলো রুট যে না, 2-1 থাকে, এটা তো ভেরিয়েশন। আমাদের দেশের কথাই চিন্তা করেন না কেন, বাংলাদেশের কথা বলি, একবারে 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি, আমাদের খুব ভালো। কিন্তু আমরা তারপরেও তো গালাগালি, পিটাপিটি, মারামারি, সব মুসলমান। কিন্তু ওইটা আপনি কি বলবেন? এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি সাইবেরিয়ার কথা বলছিলেন একবার। তো অনেকে চিন্তা করে যে রাশিয়াতে আসলে ঠান্ডাতে মারা যাবে বা এরকম কিছু একটা হবে। তো আমি যখন আসছি, আমি কিন্তু অসুস্থ হই নাই ঠান্ডাতে। মোস্ট অফ দ্য যারা আসছে, আমি কাউকে ঠান্ডার জন্য অসুস্থ হতে দেখিনি। কিন্তু এখানে আসলে তো অনেক ঠান্ডা। তো এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যে স্টুডেন্টদের যে ভয়টা, যে আসলে হয়তো ঠান্ডায় আমি মরে যাব? ঠান্ডার পরে 2টা ডেভেলপ কান্ট্রিতে ভালোই ঠান্ডা পড়ে, একটা কানাডা, একটা রাশিয়া। তো কানাডার কথাটা আসে না কেন? হ্যাঁ, ওখানে কি ইংলিশ জানে এই জন্য?
নো রাশিয়াতে ঠান্ডা কি আপনি কি সবসময় গিয়ে রাস্তার বাইরে থাকেন নাকি? এখানে তো ওভারকোট আছে, ক্যাপ আছে, হাতে গ্লাভস আছে, পরে আপনি সুন্দর হাঁটবেন, খাবেন। খাওয়া দাওয়া তো খুব ভালো, রাশিয়ান খাওয়া দাওয়া তো আমার কাছে খুব ভালো লাগে। ওই খাওয়া দাওয়া খেয়েছি বলে আল্লাহ এখনও শরীরটা সুস্থ রেখেছে। হ্যাঁ, আমি একবার 78-এ যখন দেশে যাই, আমাকে বলে একজন ভদ্রলোক যে ওইখানে কি খাওয়া দাওয়া আছে, আপনারা কীভাবে চলেন? আমি কী ধরনের কথা বললেন আপনি? এই ধরনের প্রপাগান্ডা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রপাগান্ডার সাথে আপনারা কখনো কান দিবেন না। আমাদের এতগুলো, আমাদের বাংলাদেশে নট অনলি ইন মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি টিচার, সবাইকে ওরা শিক্ষা দিয়ে পাঠিয়ে দিয়েছে যে তুমি তোমার দেশের করো, কাজ করো, দেশকে সাহায্য করো, দেশের উন্নতি করো। আমরা তাই করছি। আমি তো প্রপোজাল পেয়েছি অন্য দেশে কাজ করার জন্য। আমি একবার সৌদি আরবে পেয়েছি, আবার ওমানে বলে তোমাকে এত টাকা দিব, তুমি আসো। 2012-তে আমাকে প্রপোজাল দিয়েছে, আমি আই রিজেক্টেড দ্যাট ওয়ান। এবং আমি মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বাংলাদেশে ভালো আছি, আমার দেশের রুগীদের আমি সাহায্য করছি। লাস্ট এই পার্টটা একটা কোশ্চেন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে অনেক গার্ডিয়ান চিন্তা করে যে দেশে কাউকে রাশিয়াতে, তার সন্তানকে রাশিয়াতে পাঠাবে, তাদের জন্য একটা চিন্তা থাকে। আমার একটু মনে আছে যে 2017 সালে যখন প্রথম আমি যে স্কলারশিপটা পাই, তো রাশিয়া আসার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আব্বা আম্মা অনেক টেনশনে ছিল যে রাশিয়াতে পাঠাবো, এটা নিয়ে অনেক চিন্তায় ছিল। পরে স্যার সাথে যখন দেখা হলে জিজ্ঞেস করছে, স্যার প্রথমে শুনছে রাশিয়াতে যাওয়ার জন্য চিন্তা করার কি আছে, এটা কি আজকের বিষয় নাকি? তো ওই একটা কথায় ওনাদের পুরো চিন্তাটা চলে গেছিল। তো যারা গার্ডিয়ান চিন্তা করতেছে তাদের সন্তানকে নিয়ে আসলে রাশিয়াতে পাঠানো ঠিক হবে কিনা, বা পড়াশোনার জন্য সে কতটা কি করতে পারবে লাইফে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি এক্সাম্পল দেই, রিসালাত তার ছোট ভাই, দে আর ডুইং ভেরি ওয়েল। তার বাবা মা যখন আমাকে জিজ্ঞেস করে, আমি বলি আপনারা আসেন আমার কাছে কী জন্য আসেন? আমি কোথায় প্রোডাক্ট রাশিয়ান, তার কোনো কথা নাই। তা আমি প্রোডাক্ট আমার কাছে কেন আসেন? রুগী দেখাইতে আসেন কী জন্য? আমি তো পড়াশোনা রাশিয়াতে করেছি, ছেলেকে পাঠান। এখন দে আর সো হ্যাপি, তার 2 সন্তান খুব ভালোভাবে, খুব ভালো আছে, এবং দে আর ডুইং ভেরি ওয়েল, এবং ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। একটা ভাষা দখল করা বিরাট জিনিস, এখানে পড়াশোনা করতেছে, ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করা বিরাট জিনিস, এখানকার লোকজনের কালচারের সাথে মিটে যাচ্ছে, এটা বিরাট জিনিস। এখানকার রাস্তাঘাট দেখছে, মেট্রো দেখছে, হ্যাঁ, ট্রেন সার্ভিস দেখছে, এভরিথিং, এগুলো তো বিরাট জিনিস। দেন আরেকটা হলো সুখ এবং শান্তি, নট টু মেক টু মাচ মানি। সুখ শান্তিটা হলো লাইফের একটা বিরাট জিনিস, এবং সেটা রাশিয়ান লাইফে সম্ভব। এখানে স্যার আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি স্কুল শেষ করে চলে আসছি, আমার তো নলেজ ছিল না তেমন একটা, এখনো খুব একটা নাই, যতটুকু আছে। এখানে এসেই তো বিনা টাকায় আমাকে ওরা জিনিসটা শিখাইলো, তাহলে এবং আমি শিখলাম। হ্যাঁ, বিনা টাকায়, এই যে টাকা, আমরা তো স্কলারশিপ এত একটা পয়সা লাগে নাই, মা বাবার থেকে একটা পয়সা নিতে হয় নাই। 9.5 বছর কাটিয়েছি, স্কলারশিপ পেয়েছি। তখন স্কলারশিপ পেতাম ল্যাঙ্গুয়েজ কোর্সে 80 রুবলস, আর আমাদের সময় ছিল ইনস্টিটিউট যখন পড়তে আমরা 90 রুবলস ছিল। ভালো রেজাল্ট করলে সবগুলোতে 5 টাকা বেশি দিত, 95 রুবলস। 95 রুবলস, তখন 100 রুবলসে $100 দাম ছিল। $100 দিলে 67 রুবলস দিত। রুবল অনেক স্ট্যান্ডার্ড, রুবলের দাম ডলার চেয়ে বেশি ছিল, রুবল ডলার বেশি ছিল, আমাদের তাই দিত। এবং আমাদের ওইটা কম কথা, আমাদের হোস্টেলে থাকতাম, হোস্টেল ফ্রি, বই ফ্রি, কাগজ কলম ফ্রি, খালি ওই যে টাকাটা দিত ওইখান থেকে বাঁচিয়ে আমরা আবার বাইরে গিয়ে কাজ টাজ করতাম। ওইভাবে তো চলেছে। 1 বছর নয়, 1 বছর, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 6 নয়, 7 নয়, 8 নয়, গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি। এটা কম কথা, বিনা পয়সায়। আর পরে কি, এখন তো প্রতিষ্ঠিত সমাজে, সবাই চিনে, তো এটা কি কম কথা? কাজে আপনি খারাপ কোত্থেকে বলবেন আমাকে? বলেন আমি খারাপ? আমি 100টা রোগী দেখি, এর মধ্যে 90টা যদি ভালো হয় তো আমি ভালো ডাক্তার, 10টা ভালো নাও হতে পারে, 100% তো কেউ কখনো হয় না, নেভার, এটা হয় না। তারপরে এইটা কেন? অন দ্য বেসিস অফ রাশিয়ান শিক্ষা। আমি সবসময় আই ফিল প্রাউড, এবং সারা দুনিয়া আমাকে জানে যে ডক্টর বারী ইজ ট্রেইনড আপ ফ্রম রাশিয়া। আমি নট অনলি রাশিয়া, আমি ট্রেইনড আপ জাপান থেকে ট্রেনিং করেছি, ইন্ডিয়ার থেকে ট্রেনিং করেছি, তারপরে আমি ইউকেতে আমি গিয়েছি। ইউকেতে আমাকে বার্মিংহামে 2022-এ ওরা ডেকেছে, আমি এখানে গিয়েছি। আমেরিকা থেকেও আমি ট্রেনিং করেছি, কিন্তু আর যে এভরিবডি নোজ মি দ্যাট আই এম ফ্রম রাশিয়া। এবং আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো পাবলিকেশন আছে, আমি 8টা বই পাবলিশ করেছি, এবং মাই 2 বুকস ইজ পাবলিশ ফ্রম আমেরিকা। আরেকটা বই অলরেডি, সার্জিক্যাল রিকনস্ট্রাকশন অফ দ্য ডায়াবেটিক অ্যাঙ্কেল অ্যান্ড ফুট, অলরেডি প্রিন্টিংয়ে চলে গেছে, এটা বের হবে, এটা 9 নম্বর বুক হবে।
এতে এগুলা ইন্টারন্যাশনাল পাবলিকেশন 113টা আমার ইন্টারন্যাশনাল বই হলো 8টা, আর এখন একটা 9টা বই হবে। এগুলো সব ইলিজা আরবের উপরে আমি লিখে যাচ্ছি। আমি কুরগান সেন্টারে গেলে আমার অনেক বাণী মানে ইউল বি এবল টু, আমি বলেছিলাম যে ইলিজা আরব মানে কি। ইলিজা আরব, আই intelligent you must have, L you can go for lengthening, again I you can control infection, Z zigzag মানে you can correct the deformity, A angiogenesis you're creating new vessels, Eliza R reliable, O you have got lot of opportunity, V versatile, victory। এই জিনিসটা তারা রাশান লঙ্গেজে লাইব্রেরিতে সুন্দরভাবে আমার ছবি সহ দিয়ে আমি অবাক হয়ে গেছি। ওরা এখানে যে বিষয়টা হচ্ছে যে অপরচুনিটিস আছে, আপনার পড়াশোনা করতে হবে, আপনি আসলে অটোমেটিক তার পড়াশোনা হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক কিছু হয় নাকি? বাচ্চা না কানলে মা দুধ দেয়, আপনাকে আগাতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা একটা পার্ট অফ লাইফ, সময়ের মূল্য বুঝতে হবে, এটা হলো বিরাট জিনিস। স্যার একটা জিনিস দিয়ে একটু, আমাদের কনভারসেশন তো লেন্স লং করলে করা যায়, স্যার অনেক টাইম নিয়ে নিছি। এখানে একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনার লাস্ট কয়েক বছর আপনি যে প্রতি বছর এখানে আসেন, এই জিনিসটা অর্গানাইজ করার রেসপন্সিবিলিটি পেয়ে আমরা অনেক হ্যাপি, রোগও করতেছে। তো যদি আমাদের সম্পর্কে বলতেন যে আমরা কতটা সাকসেসফুলি এই জিনিসগুলো করতে পারতেছি। রাশিয়ান অন দ্য গো যারা আছে ইয়াং ছেলেরা সব ডাইনামিক, দে আর নট স্ট্যাটিক, দে আর ডাইনামিক, ভেরি ফ্যান্টাস্টিক। আমি এদেরকে সবাইকে চিনি, জানি, সবাই ভালো এবং অনেককে সাহায্য করতেছে, অনেকে আসছে, ওদের মাধ্যমে আপনারা আসেন। ওরা আপনাকে ব্ল্যাকমেইল কখনো করবে না, এটা আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি। ভদ্র ছেলে, জ্ঞানপাপী ছেলে এবং সাহায্যকারী, মানুষকে কীভাবে হাউ টু হেল্প দ্য পিপল দে নো। রাশিয়ান অন দ্য গো অনেক রকমের অর্গানাইজেশন আছে, থাকতে পারে, কিন্তু এদের মাধ্যমে আসলে আপনি নিশ্চিন্তে, নির্ভয়ে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে, তিনটা জিনিস বলছি, নিশ্চিন্তে, নির্ভয়ে, নির্দ্বিধায় ইউ ক্যান কাম হিয়ার, দে উইল হেল্প ইউ। মস্কোতে আসেন, দেখেন রাশিয়ান লাইফ কি দেখেন, আর প্রতিদিনই শুনবেন যে যুদ্ধে ওই ঘটনা ঘটছে, ওই ঘটছে, প্রপাগান্ডা। ডোন্ট লিসেন টু দি লিভিং ফেলিউরস, ডোন্ট লিসেন। এইখানে আসেন, আসলে আপনার জীবনটা খুলে যাবে, আপনি অন্যরকমভাবে আপনার লাইফ লিড করতে পারবেন। ধন্যবাদ। সো যদি শেষ করি যে স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনার ভ্যালুয়েবল অনেকটা সময় দিচ্ছেন। আমার মনে হয় এই ভিডিওটা যারা দেখবে তাদের জন্য অনেক রাশিয়ান কালচার, রাশিয়ান এডুকেশন, তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, ট্রাভেল এক্সপিরিয়েন্স, সবকিছু নিয়ে প্রফেশনাল গ্রোথ অনেক আলোচনা হয়েছে। এটা সবার জন্য অনেক ক্লিয়ার একটা ধারণা সবাই পাইছে। এরকম একজন এক্সপিরিয়েন্স এডুকেটর পার্সপেক্টিভ যখন আমরা পেলাম, যারা ইয়াং স্টুডেন্ট বা যারা পড়াশোনা করতেছে সবার জন্য এটা অনেক আশা করি অনেক হেল্পফুল হবে। আমার জন্য পার্সোনালি অনেক হেল্পফুল হয়েছে আজকের কনভারসেশন, আশা করি আপনাদের জন্য হবে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে জাস্ট ইনশর্ট একটু বলি, যদি আপনারা রাশিয়াতে স্টাডিতে বা মেডিকেল বা প্রফেশনাল কোনো কনফারেন্স, ট্রেনিং কোনো কিছুতে আসতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার। স্যার একটা জিনিস বলছিলেন যে 100% সাকসেস এটা আসলে পসিবল না, এটা শুধুমাত্র আল্লাহ পারেন, আর কার পক্ষে পসিবল না। তো আমরা চেষ্টা করি যে আমাদের সাইড থেকে ম্যাক্সিমাম এফোর্টটা দিয়ে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করা। তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু থাকলে কানেক্ট উইথ আস। আর হচ্ছে যে আপনাদের ইলিজা আরব রিলেটেড বা অর্থোপেডিক্স রিলেটেড কোনো কিছু যদি প্রবলেম হয়, দ্যার ইজ ওয়ান স্টপ সলিউশন। আমরা বলি রোগো হচ্ছে একটা ওয়ান স্টপ সলিউশন ফর রাশিয়া। আর অর্থোপেডিক্সের ক্ষেত্রে বাংলাদেশে যদি ওয়ান স্টপ সলিউশন চান, বাড়ি স্যার আছেন, এর উপর আর কোনো কথা নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।